প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে শুরুতেই জেনে নেব আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিক্ষার্থী হত্যা মামলায় সালমান ও আনিসুল হক গ্রেফতার, হাসিনার বিরুদ্ধে আলাদা মামলা, 15 আগস্টে ছুটি বাতিল। গণহত্যার বিচার দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ, নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে সবার অধিকার নিশ্চিতের ঘোষণা ডক্টর ইউনূসের, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। সীমান্তে আর পিঠ দেখাবে না বিজিবি, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার, স্বাধীন পুলিশ কমিশন গঠনের চিন্তা। জীবন বিপন্নের হুমকিতে থাকা অনেককে আশ্রয়, জানালেন সেনাপ্রধান, নির্বাচন আয়োজনে সহায়তার ঘোষণা। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, পুলিশ বাহিনীর সংস্কার। একটি বাহিনীকে ধীরে ধীরে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে মানুষের ঘৃণার একটা পাত্রে পরিণত করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করতে চাই এই বাহিনীটা আসলে মানুষের হয়ে, রাষ্ট্রের হয়ে কাজ করতে পারে কিভাবে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনার জন্য আজকে অতিথি যারা রয়েছেন আমাদের স্টুডিওতে পরিচয় করিয়ে দিই। জনাব কাজী মাহফুজুল হক সুপন, তিনি সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক, নাগরিক ঐক্য। এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার জিল্লুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। যে জিনিসটি শুরু করেছিলাম এইভাবে, যে বাংলাদেশের একটি বাহিনী, তাকে কিভাবে রাষ্ট্রীয় বাহিনী হবার কথা ছিল, কিভাবে রাজনৈতিক সরকার তাকে রাজনীতির মধ্যে এমনভাবে ঢুকিয়ে নেয় যে তার মতো করে সে ব্যবহার করে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে একটা বাহিনীকে দানব বাহিনী কিভাবে বানানো হয়েছে, কিভাবে হলো, সেই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে শুনতে চাই। শুরুতেই জনাব আশরাফ কায়সার। দেখুন, পুলিশকে আমরা অনেকদিন থেকেই পুলিশ বলছিলাম না, তাকে সন্ত্রাসী বাহিনী বলছিলাম। রাষ্ট্রীয় খরচে এবং দানবীয় কর্মকাণ্ডের জন্য এই বাহিনী, যেমন করে একটি আন্ডারগ্রাউন্ড অথবা মাফিয়াদের সংগঠন কাজ করে, বাংলাদেশ পুলিশ একটি মাফিয়া সংগঠনে পরিণত হয়েছিল। তাকে আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন, তাকে আপনি রাজনৈতিক দলের কাজে ব্যবহার করেছেন, সরকারের কাজে ব্যবহার করেছেন, কিন্তু কখনোই রাষ্ট্রের বাহিনী যেভাবে রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহৃত হয় তাকে আপনি ব্যবহার করেননি। সেটি যখন আপনি করেছেন, তার ভেতরে অদ্ভুত সব লোকের উদ্ভব ঘটেছে। বেনজির বলে একটা লোকের উদ্ভব ঘটেছে, যিনি 70-এর নির্বাচনে ভোটের ব্যাপারে কথা বলেছেন, রাজনীতির গতি প্রকৃতি কী হবে কথা বলেছেন, আমাদের কৃষ্টি কালচার কোন দিকে যাচ্ছে এই নিয়ে আলোচনা করেছেন। উনি নিজে একজন বিজ্ঞ সুশীল আইজি থাকা অবস্থায় তখন কিন্তু আমরা টের পাইনি উনি যে বিভিন্ন জেলা কিনে ফেলছেন, উনি যে নারী ঘটিত বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। এবং পরবর্তীতে আমরা একই পদাঙ্ক অনুসরণ করতে দেখলাম হারুনকে, বিপ্লবকে এবং অন্যান্যকে। তার মানে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে যেরকম করে একজন টপ টেরর থাকেন, তারপরে তাকে চ্যালেঞ্জ করেন আরেকজন, তারপরে তাকে চ্যালেঞ্জ করে আরেকজন। আপনি যদি আজকে দাউদ ইব্রাহিমের সংগঠন দেখেন, মুম্বাই আন্ডারওয়ার্ল্ড দেখেন, যেরকম করে আমরা দেশে বিদেশে সিনেমা তৈরি হতে দেখি, বাংলাদেশ পুলিশ নিয়ে আপনি গত 15 বছরে আমার ধারণা নেটফ্লিক্সের দারুণ ব্লকবাস্টার ছবি তৈরি করতে পারবেন। এবং সত্যি ঘটনা আপনাকে বিস্মিত করে দিবে। আমরা এই আলোচনায় যা আলাপ করছি তার থেকেও কত লোমহর্ষক। তার মানে হচ্ছে যে আমরা সরকারের পয়সায়, জনগণের পয়সায়, আমাদের ট্যাক্সের টাকায় আমরা একটি খুনি বাহিনী পালন করেছি। এই বাহিনী যত ধরনের অনাচার করা সম্ভব, শুধু আমরা তো দেখছি গত 15 দিন আগে বা 7 দিন আগে তারা কি করেছেন, কিভাবে মানুষ হত্যা করেছেন, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করেছেন। আপনি যদি গত 15 বছরের কর্মকাণ্ড দেখেন, তারা তরুণদেরকে ড্রাগ দিয়ে তার মামলা করে মাসের পর মাস, বছরের পর বছর তার কাছ থেকে চাঁদা নিয়েছেন। তারা মানুষকে অপহরণ করেছেন, সেখান থেকে চাঁদা নিয়েছেন। তারা আপনি ভাবতে পারেন আমাদের ডিবির চিফ কোনো নায়িকার দাম্পত্য কলহ মিটাচ্ছে, কোনো শিশু শিল্পীর কোনো সাইবার ক্রাইম মিটিয়ে দিচ্ছে, সেখান থেকে উনি হাউন আঙ্কেল হয়ে গেলেন।
আচ্ছা, এগুলো যখন ঘটছিল আপনি কখনো দেখেছেন কোনো সরকারের মন্ত্রী বা প্রধানমন্ত্রী তাকে বাধা দিয়েছে এবং রাজনৈতিক কোনো নেতা বলেছে যে পুলিশ বাহিনী এইভাবে ব্যবহার করতে পারে না? তার মানে এরা একটা গুটিকয় মানুষের যোগসাজশে একটি সরকার পরিচালনা করেছেন। এবং আমি বলতে চাই গত সরকারটি আমার ধারণা 1000 খানেক বা 1200 লোকের সরকার ছিল, তার বাইরে এই সরকারের তেমন কোনো যোগাযোগ ছিল না। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ভুলে যান, সরকারের কর্মকাণ্ড থেকে সরকারটিকে বিবেচনা করেন। সরকারের প্রধান যখন ব্যক্তি শাসন করেন, তার প্রভাব যখন সব সংগঠন এবং পুলিশ বাহিনী পর্যন্ত বিস্তৃত হয়, পুলিশ বাহিনীতেও ব্যক্তি শাসন হয়েছে। আচ্ছা, পুলিশের আপনি রিফর্মের কথা বলছিলেন, আমাদের ওসি কি করে নিয়োগ হয়? ওসির নিয়োগ হয় এমপির ডিওতে। আমাদের পুলিশ আমরা সুপার কি করে রিফর্মের নিয়োগ হয়? ওই মানে আরেকটা পার্টি আলোচনা করতে চাই। আমি জাহিদ ভাই আপনার কাছে এই বিষয়টা শুনতে চাই যে পুলিশ কি করে এরকম এত মানুষ, কায়সার ভাই যেটি বলছিলেন যে 1200 মানুষের যদি 1200 মানুষ দিয়ে সে যদি সমস্ত ডিসিশন মেক করতে পারেন, সেইভাবে যদি একটা স্টেট চালানো যায়, কিভাবে আস্তে আস্তে জনগণের যে পুলিশ, জনগণের পয়সা দিয়ে যার পোশাক, জনগণের পয়সা দিয়ে যে বুলেট কেনা, সেই বুলেট জনগণের বুকে বিদ্ধ। আমরা জানি না এখন পর্যন্ত, পরিষ্কার তথ্য আমাদের কাছে নাই কি পরিমাণ পুলিশ এখন পর্যন্ত নিহত হয়েছেন, আহত হয়েছেন, এক্স্যাক্ট তথ্য নাই। কিন্তু পুলিশের যারা কনস্টেবল লেভেলের, যারা ক্যাডার অফিসার না, তারা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে এই ক্ষোভটা এত বেশি যে তারা 11 দফা দাবি জানিয়েছেন, তারা বিভিন্নভাবে এই পুলিশ সংস্কার চান। আমি যদি এই জায়গায় আসতে চাই যে কিভাবে পুলিশ এরকম ঘৃণার পাত্র হলেন? ধন্যবাদ। ঘৃণার পাত্র হওয়াটা আসলে অনিবার্য ছিল ভাইয়া, যেটা বলছিলেন। মানে আমাদের রাষ্ট্রীয় কোনো পুলিশ নেই। আমি হঠাৎ মনে পড়লো, আমি আমার একটা লেখা থেকে একটা জিনিস একটু কোট করি। এটা প্রথম আলোর একটা রিপোর্ট হয়েছিল। রিপোর্টটার হেডলাইন হচ্ছে কোন একটা এলাকার রাজনীতিতে এসপি লীগের দাপট। মানে আমরা ফান করে পুলিশ লীগ বলি, পুলিশের সবাই লীগ করে, এটা এরকম ঘটনা না। নুরুল ইসলাম নামে একজন ভদ্রলোক চাঁপাইনবাবগঞ্জে পোস্টেড ছিলেন, পরে উনি আবার ডিএমপিতে এসে অ্যাডিশনাল ডিআইজি বা কিছু হয়েছেন। ওই এলাকায় এখন আওয়ামী লীগের কমিটি সব উনি ডিএমপি অফিসে বসে বসে করেন। ওনার কাছে প্রথম আলো জানতে চেয়েছিল উনি কি বলেছেন, একটু পড়ি। নুরুল ইসলাম বলেন, আমাদের নুরুল ভাই এসপি লীগ ইত্যাদি বলার চেষ্টা করে, ওরা এসপির নামে স্লোগান দেয় না, স্লোগান দেয় আওয়ামী লীগের। কেউ যদি পৃষ্ঠপোষকতা না দেয় তাহলে দলটাকে বাঁচাবে কে? তিনি আরো বলেন, তিনি শিক্ষিত মেধাবী তরুণদের রাজনীতি করতে পৃষ্ঠপোষকতা করেন। তার দাবি যারা পদ না পেয়ে কোণঠাসা হয়েছেন তারাই এসব প্রশ্ন তুলছেন। তিনি খোলাখুলিভাবে বলেন, পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি দলটিকে বাঁচিয়ে রেখেছেন, শিক্ষিত মেধাবীদেরকে আনছেন। উনি ডিএমপি অফিসে বসে বসে একটা জেলার কমিটি করছেন। ওই জেলাতে দাপট, তার ভাইকে উনি উপজেলা চেয়ারম্যান বানানো, ওই নানান পদে অন্যান্যদেরকে দেয়া, এই হচ্ছে একজন পুলিশ অফিসার ডিএমপি অফিসে বসে বসে করছেন। এবং উনি, আপনি একটু খেয়াল করবেন, আপনি চুরি করে কিছু করছেন, আপনার লিস্ট একটা চক্ষু লজ্জা আছে। প্রথম আলোর মতো পত্রিকা যখন তার কাছে জিজ্ঞেস করছে, উনি বুক ফুলিয়ে উনি পৃষ্ঠপোষকতা দিয়ে রাজনীতি করেছেন এটা বলছেন। তার মানে এর বাইরে আমরা বিভিন্ন জায়গায় ওসিদেরকে আমরা স্লোগান দিতে দেখেছি। আপনি ওই যে ডিফারেন্স আছে প্রকাশ্যে, আপনি যেটা বললেন বিভিন্ন জেলায় আসলে এদের এমন দাপট আমরা দেখেছি এবং এই কারণেই তারা দানবীয়, এই উনি ব্যবহার করলেন কিনা যে দানবীয় একটা বাহিনীতে একটা, আসলে মূল কাজ যেটা হয়, কেন হয় সেটা হচ্ছে আপনি যে কাজে যাকে অ্যাসাইন করানো হয়, আপনি দেখবেন একটা অফিসে যখন অফিসের এমডি বা বস তার কোনো একজন অফিসারকে দিয়ে বা কোনো একজন অফিস সহকারীকে দিয়ে কোনো একটা অন্যায় কাজ, খারাপ কিছু করান, ওর দাপটে দেখবেন আর অফিসার আর কেউ থাকতে পারে না, টিকতে পারে না। সো আপনি পুলিশকে দিয়ে অসংখ্য ডার্টি ওয়ার্ক করিয়েছেন। লাস্ট আমি একটা উদাহরণ দিতে পারি, 2018 সালে আপনি যখন রাতে সিল মারিয়েছেন, ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। যখন থেকে আওয়ামী লীগের নেতারা আর পুলিশের কাছে পাত্তা পাচ্ছিলেন না, এই জিনিসটা আমি আওয়ামী লীগের অনেক নেতার সাথে, বিভিন্ন জনের সাথে টকশো সূত্রে পরিচয় হয়েছে, তারা বলেন যে তাদেরকে এখন আর পাত্তা দেন না, কারণ তারা জানেন কিভাবে তাদেরকে এমপি বানানো হয়েছে। ফলে আপনি এদেরকে দিয়ে যখন ডার্টি জবগুলো করাতে শুরু করলেন, খুব স্বাভাবিকভাবে সরকারেরও, রাজনৈতিক অংশের কথা বলছি, তাদেরও যতটুকু অথরিটি পুলিশের উপরে থাকার কথা ছিল সেটা থাকলো না। তারা এরপর তাদের সেই দাপট ব্যবহার করতে শুরু করলেন তাদের ব্যক্তিগত যত যা যা প্রয়োজন সেটার ক্ষেত্রে। এভাবেই বাহিনীটাকে এভাবে জি জি জনাব কাজী মাহফুজুল হক স্বপন, আপনার কাছে এটা শুনতে চাই যে বলা হচ্ছে যে পুলিশের ইউনিফর্ম বদলে যাবে, স্বাধীন কমিশনের আন্ডারে পুলিশ কাজ করবে। একটা মিম ফেসবুকে আমরা দেখছিলাম যে সেখানে বলা হচ্ছিল যে পুলিশের ইউনিফর্ম যেমনই হোক পকেট না থাকুক, মানে এই বিষয়টা মানুষের পারসেপশনটা এরকম হয় কিভাবে, কি কারণে হয়? আমার মনে হয় মানুষ ব্যাখ্যা করা মানে মানুষেরকে এক ধরনের সময় নষ্ট করা। ওই জায়গা থেকে আপনি যদি একটু বলেন যে কিভাবে এটা হতে পারে। আমি এককভাবে পুলিশের উপর আনতে চাচ্ছি না বিষয়টা।
আমরা যে পৌঁছেছি, দেখেন আমাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমাদের প্রাক্তন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমাদের প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ বাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বোঝা যাচ্ছে যে সরকারের প্রত্যেকটা বিভাগ এভাবে দুর্নীতিগ্রস্ত। আমরা যে পুলিশকে আমরা এখন দানব বানাচ্ছি, এই দানব কিন্তু পুলিশ একা একা তৈরি হয়নি। আমরা দেশের মানুষ, রাজনীতিবিদ, অসাধু ব্যবসায়ী, ইভেন আমাদের যে উচ্চ আদালত, নিম্ন আদালত, এরা মিলেও কিন্তু এই দানব তৈরি করেছে। এই দানবটা যে তৈরি হয়েছে, যেমন ধরেন গুম এবং ক্রসফায়ার, যে আমাদের সংবিধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধিকারটা আমাদের রাইট টু লাইফ, গুম এবং ক্রসফায়ারের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে আমরা কোনো কিছু দেখি নাই যারা কিছু করেছে। এখানে নিম্ন আদালতে এই যে আমাদের যে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে, তার মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে আপনার মিথ্যা মামলা। এই মিথ্যা মামলাগুলো কিন্তু ম্যাজিস্ট্রেসির মাধ্যমে আদালতে যায়। ম্যাজিস্ট্রেটদের একটা ক্ষমতা দেওয়া ছিল যে উনি, দেওয়া আছে আইনে, যে উনি ফ্যাক্ট চেক করবেন যে আসলে এই মামলাটা সত্য অসম্ভাবনা কতটুকু। তারা সেই ক্ষমতাটা ব্যবহার করেন নাই। এই যে রিমান্ড দেওয়া হলো, অনেক কোর্ট আছে, নাম ধরে ধরে আমরা দেখেছি যে বিশেষ বিশেষ কোর্ট থেকে অনবরত দেওয়া হচ্ছে রিমান্ড, কোনো রকমের মানে যৌক্তিক কোনো কারণ ছাড়াই। তো এগুলো তৈরি হয়েছে। এর মধ্যে অনেক আইন কানুনের বিষয় আছে, আমাদের অনেক পুরনো আইন দিয়ে এটা চলছে। এবং আমাদের যে মূল আইনটা পুলিশ অ্যাক্ট, প্রায় 150 বছর, 163 বছর আগের আইন, এই আইনের প্রিয়াম্বলে বলা আছে যে অপরাধ ডিটেক্ট এবং প্রিভেন্ট, এছাড়া কি আর কোনো কাজ নেই পুলিশের। এবং পুরো আইনের মধ্যে আপনি সংবিধান বা মানবাধিকার বলে যে একটা জিনিস আছে, এটা কোথাও নাই। এবং আরেকটা আইন আছে, আমরা বলি পিআরবি। এই আইনটা 1943 সালে, এটা হয়েছিল 1927 সালে প্রথমে, পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দিয়ে এটাকে সংশোধন করে এই অবস্থা আনা হয়েছে। এখানে 700টা আর্টিকেল আছে টোটাল, এর মধ্যে 500 আর্টিকেলেই কোনো কাজে লাগবে না আপনার, এবং একে ধরাই হয়নি, এবং এটাতে পুলিশ চলছে। এবং এখানে পুলিশের কাজকর্মে ধরেন আপনি একটা আমরা বলি পুলিশ যে সমস্ত জিনিস জব্দ করে, জব্দ তালিকা, এটা এত পুরনো যে এখানে আপনি ধরেন এখন যে ডিজিটাল ক্রাইমগুলো হচ্ছে, এগুলো লিখার যে এভিডেন্সগুলো আপনি কোন কলামে রাখবেন, সেই ব্যবস্থাগুলো নাই। আইন এবং আমাদের যে কালচার, যে রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি, এবং আমাদের যে বুদ্ধিবৃত্তিক অধঃপতন, সব কিছু মিলে কিন্তু এই দানবটা তৈরি হয়েছে। জি জি, আমরা আবার আসবো। ব্যারিস্টার জিল্লুর রহমান, আপনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। গত 9 আগস্ট যেই রাজারবাগে পুলিশ লাইনে বিক্ষুব্ধ পুলিশদের সাথে, সিনিয়রদের সাথে কনস্টেবল লেভেল তাদের এক ধরনের মত বিনিময়ের মতো আমরা একটা দেখলাম। সেখানে একজন কনস্টেবল আইজিপির উদ্দেশ্যে বলছিলেন যে আমাদের গুলি করতে বলে সিনিয়র অফিসাররা সব জায়গা থেকে পালিয়ে যান। তারা পালিয়ে যাওয়ার আগে যদি আমাদেরকে বলতেন যে তোমরাও সরে যাও, তাহলে আমাদের সহকর্মীরা জীবন বাঁচাতে পারতেন। এই ঘটনায় একজন সিনিয়র অফিসারও মারা যাননি, মারা গেছে সব আমাদের ভাই বোন। এর উত্তর আসলে সেইভাবে আমরা পাইনি। ঘটনাটা মানে এই পর্যায়ে গেল কেন? আপনি নিজে পুলিশে চাকরি করেছেন, আপনি যদি একটু আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলেন। আপনি একটু যদি আনমিউট করে কথা বলেন, আপনার ওখানে বোধহয় মিউট করা। জি, আসসালামু আলাইকুম। আমি 3 জন বিজ্ঞ আলোচকের বক্তব্য আমি শুনছিলাম। বিশেষ করে আমি কাজী মাহমুদুর রহমান স্বপন ভাইয়ের কথা শুনছিলাম, এবং উনি আইনের উপরে বেশি প্রয়োগ বা বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আইনে কোনো সমস্যা নেই, আইন ঠিকই আছে, আইন ইজ অ্যাট ইজ। যেটা হচ্ছে আপনাকে সামরিক বিদ্যাতে বলা হয় যে ইটস নট দ্য ম্যান বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন। তার মানে আপনাকে যদি মেশিন গান দেওয়া হয়, যে মেশিন গানে আপনি ট্রিগার চিপে 1 মিনিটে আপনি 500 থেকে 1000 মানুষকে হত্যা করতে পারবেন। কিন্তু সমস্যা হলো যে মেশিন গান যদি আপনাকে দেওয়া হয় এবং মেশিন গান যদি আপনি চালাতে না পারেন, বা মেশিন গানের পিছনে যে ব্যক্তিটা আছে সে ব্যক্তি যদি মেশিন গান চালাতে না পারে, তাহলে কিন্তু এই মেশিন গানের মূল্য কিন্তু 0। কিন্তু যে মেশিন গান চালাতে পারবে সে কিন্তু 1 মিনিটে 500 থেকে 1000 লোককে হত্যা করতে পারবে, কারণ 1 মিনিটে 500 থেকে 1000 রাউন্ড গুলি ছোড়ে একটা মেশিন গান। এখন প্রবলেম হচ্ছে যে আইনে কোনো প্রবলেম নাই, আইন সবই ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে মানুষটা। এখন আপনি বলছেন যে স্বাধীন পুলিশ কমিশন করবেন। এখন স্বাধীন পুলিশ কমিশনও যদি রাজনৈতিক নেতৃত্ব যেভাবে হস্তক্ষেপ করে সেইভাবে যদি হস্তক্ষেপ হয়ে থাকে, তাহলে কিন্তু স্বাধীন পুলিশ কমিশন থেকে আপনি কিন্তু খুব একটা আউটপুট পাবেন না। আর আমি চাকরি আমার 28 বছর সহ, এই যে প্রায় 2 বছর আগে আমি রিটায়ার করেছি, 30 বছর। ফর দ্য 30 ইয়ার্স আমি যেটা দেখেছি যে প্রতিটা সরকার
প্রতিটা সরকার পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এবং আমাদের পুলিশও কেমন যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পছন্দ করে। কিন্তু এটা শুধু পুলিশ না, এটি কিন্তু সকল সেক্টরে একই অবস্থা, মানে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়। এই যে রাজারবাগের যে পুলিশ সদস্যদের যে কথাবার্তা হলো, আমি কিন্তু এটা নিয়ে 3-4টা টক শো করেছি অনলাইনে, এবং আমি তাদেরকে যখন আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি যখন বলেছি যে এটা যদি তোমরা যদি এভাবে বিদ্রোহ কন্টিনিউ করো, তাহলে তোমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছো, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছো, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে এবং যাবজ্জীবন কারাদণ্ড হবে। এবং পুলিশ উস্কানি আইন 1922 এটার সেকশন 3 তো বলা আছে দিজ আর দ্য ক্রিমিনাল অফেন্স। এগুলো কিন্তু আমি সব বলেছি, যা আমি তো ডিটেলস বলতে চাচ্ছি না। যাই হোক, এটা বলার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য কম বেশি আমার পুলিশ সদস্য শোনে। এটার পরপরই কিন্তু তারা অনেকটা নমনীয় হয়েছে। আমার বক্তব্যের পরে আমি 3-4টা টক শো পরে হোম অ্যাডভাইজার মহোদয় গিয়েছিলেন, এবং তার আগে উনি গিয়েছিলেন, যেতে চেয়েছিলেন, পরে উনি যান নাই। আইজিপি মহোদয় গিয়েছিলেন, যেটা আপনি বললেন যে ওখানে একটু বিব্রতকর অবস্থায় আইজিপি মহোদয়কে পড়তে হয়েছে, সিনিয়র কর্মকর্তাকে পড়তে হয়েছে। এখন আপনি আমাকে যেমনটি প্রশ্ন করলেন যে এই অবস্থা হলো কেন, এটাও আপনাকে আমি বলি যে সামরিক বিদ্যা বা যুদ্ধ বিদ্যাতে যেটা বলা হয় লিডারশিপে, ইভেন এই লিডারশিপটা কিন্তু সকল সেক্টরে প্রযোজ্য। ইভেন পলিটিক্যাল লিডারশিপও কিন্তু একই অবস্থা। এটা বলা হচ্ছে ইট ইজ বেটার এ রং ডিসিশন দ্যান টু এ নো ডিসিশন। তার মানে আপনি যদি ভুল সিদ্ধান্ত দেন যুদ্ধের ক্ষেত্রে, তাহলে হয়তো 200 লোক নিহত হবে, কিন্তু আপনি যদি কোনো সিদ্ধান্ত না দেন তাহলে কিন্তু আপনার 1000 লোক নিহত হবে। এখন প্রবলেম হচ্ছে যে আমার পুলিশ বাহিনী এই হাবিব বিপ্লব বা হারুন গঙের কথা শুনে তারা যে সমস্ত হত্যাযজ্ঞ চালিয়েছে, এটি ওদের কিন্তু যৌক্তিক দাবি, তারা কিন্তু কথা ঠিকই বলেছে। হাবিব গং যখন তারা শুনতে পেরেছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এবং উনি পালিয়ে গিয়েছেন অথবা পালিয়ে যাচ্ছেন, এই মেসেজটা যদি ওয়্যারলেসকে সবাইকে দিয়ে দিত যে আমরাও পালিয়ে যাচ্ছি, তোমরা যেভাবে পারো তোমরা নিজেদেরকে সেভ করো, তাহলে কিন্তু এই 200 থেকে 300 পুলিশ হত্যাযজ্ঞের শিকার হতো না। এটি কিন্তু একটা জেনারেল প্রিন্সিপাল টু এভরিবডি, যে আপনি কোনো সিদ্ধান্ত, মানে আপনি ভুল সিদ্ধান্ত দেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি কোনো সিদ্ধান্ত না দেন সেক্ষেত্রে ক্যাজুয়ালিটি সংখ্যা বেশি। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা ঢালাওভাবে শুধু পুলিশকে দোষারোপ করি। আমার দুইজন বিজ্ঞ আলোচক, বিশেষ করে ডাক্তার জায়েদ এবং কাজী মাহমুদুর রহমান স্বপন কিন্তু বললেন, আমি এই গত 10 মাস ধরে আমি টকশো করছি এবং আমি কিন্তু বলেছি এই যে জুডিশিয়ারি, আপনি কি জুডিশিয়ারি কি ধোয়া তুলসীর পাতা মনে করছেন? আমি কিন্তু একাধিকবার বলেছি যে আপনারা যে কাজগুলো করছেন দিজ আর দ্য ক্রিমিনাল অফেন্স। আমি কিন্তু চিফ জাস্টিসকে আমি একাধিকবার বলেছি যে আপনি 4টা বক্তব্য দিয়ে আপনি ফৌজদারি অপরাধ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, এবং আপনি চাকরিচ্যুত হবেন, প্রধান বিচারপতি থেকে আপনি অপসারিত হবেন, এবং আপনাকে কিন্তু হত্যা মামলার আসামি করা হবে। কারণ প্রধান বিচারপতি যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, ওই উস্কানিমূলক বক্তব্য আমাদের দণ্ডবিধির 109-এর অ্যাবেটমেন্ট এবং 302 এবং 34 ধারার কমন ইন্টেনশন, এবং প্রধান বিচারপতি যদি এই বক্তব্য না দিতেন, উস্কানিমূলক বক্তব্য, আমার ধারণা যে হত্যাযজ্ঞ হতো না। আপনি দেখেন, আমরা পুলিশ আমরা আসবো আবার, আমরা এই আলোচনায় আবার আসবো। আপনি যেই মিটিং এর কথা আমরা বলছিলাম সেই দিন, সেই 9 আগস্টে ওইখানে পুলিশের একজন কর্মকর্তাও কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে গত 1.5 দশকে পুলিশের নতুন পদ সৃষ্টি হয়েছে 83,000 আর নিয়োগ হয়েছে 1,20,000-এর মতো। পুলিশের এই নিয়োগের বড় অংশই ছিল রাজনৈতিক উদ্দেশ্যে। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে তাদের ব্যবহার করা হয়েছে মূলত ক্ষমতা টিকিয়ে রাখার অংশ হিসেবে এবং কার্যক্রম হিসেবে। সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের একটা বিরতির সময় আছে, বিরতির পর এসে দর্শক এই আলোচনায় আবার আসবো। ইস্পাহানি মির্জাপুরটা মুক্তবাক আপনারা দেখছেন। আমরা পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা করছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, তিনি আজকে এক জায়গায় আমি দেখলাম যে বলেছে যে পুলিশ যা করেছে সেটি অমার্জনীয়, যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এর সাথে সাথে উনি সংস্কারের কথা বলেছেন। আসলেই কি ব্যারিস্টার সাহেব যেটি বলছিলেন, ব্যারিস্টার জিল্লুর, যে পুলিশ এইভাবে কমিশন করেও কি সংস্কার করা যায়, সংস্কার করা যাবে? আমি বলবো খুব কঠিন হবে। কেননা আমরা যখন এই ঘটনার ভেতরে আছি এবং আমাদের যেহেতু টাটকা অতীত তৈরি হয়েছে, তারা কি করে গণহত্যায় অংশ নিল
এবং আপনি ঠিকই বলেছেন, যারা হুকুম দিয়েছে তারা কিন্তু পালিয়ে গেছে, এবং যারা মাঠে মারা গেছে তারা কিন্তু নিরীহ কনস্টেবল। নিরীহ এই অর্থে বলছি, তাদের কিন্তু অমানবিক জীবন, তাদের বেতন ভাতার সমস্যা আছে, তাদের ডিউটির সমস্যা আছে, তাদের হাতে মরণঘাতী অস্ত্র আপনি তুলে দিয়েছেন। আপনি জানেন যে পুলিশ যে অস্ত্র দিয়ে ছাত্রদের গুলি করেছে সেটি তার হাতে থাকার কথা না। ওই অস্ত্র তার হাতে কে দিল এটিও বের করতে হবে। আমার যেটি ধারণা, আমরা যদি সত্যি এই তাৎক্ষণিক অবস্থা থেকে কিছুদিনের জন্য বেরোতে পারি, আপনাকে পুলিশের হাতে আপনি যে আইন প্রয়োগ করার ক্ষমতা দিয়েছেন সেই আইনগুলোকে আপনাকে আবার রিভিউ করতে হবে। সিআরপিসিকে আপনাকে রিভিউ করতে হবে, 54কে আপনার রিভিউ করতে হবে, কারণ তাকে আপনি এমন সব ক্ষমতা দিয়ে রেখেছেন, এই ক্ষমতার ভার বহন করা এবং দায়িত্ব এবং মেধা এবং যোগ্যতা তার নাই। কিন্তু সে যেটি করতে পারে এবং সেটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার। তার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক ব্যবহার। আপনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় পুলিশকে রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রীদের চেহারা দেখেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী এখন ফেরারি হিসাবে ঘুরছেন, কেননা তাকে আপনার প্রধান অভিযুক্ত, দ্বিতীয় প্রধান শেখ হাসিনার পরে কাউকে যদি আপনি ধরতে চান, ওবায়দুল কাদেরকে ধরতে হবে ছাত্রলীগের নামিয়ে দেওয়ার জন্য, আসাদুজ্জামান কামালকে ধরতে হবে পুলিশ দিয়ে ছাত্র খুন করার জন্য। তিনজন টপ অপরাধীর, অভিযুক্ত অপরাধীর একজন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। সেই লোকটি পুলিশ বাহিনীকে ব্যবহার করার অধিকার রাখেন বা আমাদের বর্তমান পরিচালনা পদ্ধতিতে। পুলিশের উচ্চ পর্যায়ের যত আপনার মনোনয়ন এবং আপনার প্রমোশন হয় সেটি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার 35 জন অ্যাডিশনাল আইজি থাকার পরেও আপনি এক্সটেনশন দিয়ে দিয়ে একজনকে পুলিশ প্রধান রাখেন, বেনজির হোক বা তারপরেরগুলো হোক। তার মানে পুলিশের যে পেশাগত যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধি সেটিকে কিন্তু আপনি ব্যবহার করছেন না, আপনি ব্যবহার করছেন রাজনৈতিক উদ্দেশ্যে, আপনার দলীয় এবং আপনার প্রতি কে অনুগত সেই জায়গাটিতে। ওসি ঠিক করেন এমপি সাহেবরা, পুলিশ সুপার নির্বাচিত হয় রাজনৈতিক বিবেচনায়, তাহলে পুলিশের জবাবদিহিতা তো 14 জায়গায়, হোম মিনিস্টারের কাছে, এমপির কাছে, রাজনৈতিক নেতৃবর্গের কাছে। তার ব্যবহার হয় কিছুটা আইনের পদ্ধতিতে, কিছুটা রাজনৈতিক বিবেচনায়। তার সাথে উনি ইয়াবা টিবা ইত্যাদি ব্যবসা করে বেতন ছাড়াই উনি এক ধরনের অর্থনৈতিক বাণিজ্যের একটি জায়গা তৈরি করেছেন। এবার আপনাকে একটু ভেতরের কথা বলি। পুলিশের ভেতরে মনোনয়ন পেতে, নিয়োগ পেতে, ট্রান্সফার হতে এবং প্রমোশন পেতে ব্যাপক ঘুষ বাণিজ্য আছে, এবং আপনি অবাক হয়ে যাবেন ওই টাকা তুলতে তাদের মাঠে যেতে হয়, আপনাকে বিনা বিচারে মানুষ আটক করতে হয়, মানুষকে গুম করতে হয়, মানুষকে হেফাজতে রাখতে হয়, মানুষকে আপনাকে দৌড়ের উপরে রাখতে হয়। পুলিশ বাহিনীর যদি এত সব কাজ থাকে, সে কখন রাষ্ট্রের বা পুলিশ হিসাবে জনগণের কল্যাণ করবে? এটি স্বরাষ্ট্র উপদেষ্টা যতই বলুক, এবং আপনি যদি আগামী 5 বছরও চেষ্টা করেন, আপনি যদি সিগনিফিক্যান্টলি 5টি বা 6টি পদক্ষেপ না নেন, এটি হচ্ছে তার আইনানুগ পদ্ধতি, এটি হচ্ছে তার রাজনৈতিক নেতৃবর্গের কাছে জবাবদিহিতা, এটি হচ্ছে তার ভেতরে ডিসিপ্লিন। আমি এইরকম অনুষ্ঠানে আসবো শুনে পুলিশ বাহিনীর নারী পুলিশ অফিসাররা আমাকে জানিয়েছে তাদেরকে কি ধরনের ভোগান্তির ভেতরে পড়তে হয়। ঢাকার যিনি পুলিশ কমিশনার ছিলেন আসাদুজ্জামান, তার কতগুলো অডিও টেপ এসছে, উনি নারী কর্মকর্তাদেরকে কি বলছেন, কি ধরনের প্রলোভন দেখাচ্ছেন, কি ধরনের চাপ দিচ্ছেন। তাদের জীবনটা একবার ভাবতে শুরু করেন যে তাদের যোগ্যতা মেধা থাকলেও জাতিসংঘে উচ্চ পর্যায়ে কাজ করেছেন এমন নারী কর্মকর্তারও এখানে এসে কোনো পদ ঘটেনি, কেননা তাকে যার বিনিময়ে পদের দিকে এগিয়ে যেতে হলো উনি রাজি না। কাজেই পুলিশের সংস্কার একটা জটিল প্রক্রিয়া, এবং তাকে আপনাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে যে তার অতীতের সমস্ত কুঅভ্যাস, বদ অভ্যাস এবং অর্থনৈতিক লেনদেন এবং আইনের প্রয়োগ, এটি বন্ধ করার ব্যবস্থা কি হতে পারে। আপনি তাকে মানসিক চিকিৎসার আওতায়ও নিয়ে আসতে হতে পারে, শুধুমাত্র যে প্রশাসনিক তবে আপনাকে যেটি করতে হবে, আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই যে মনিরুল এবং হাবিবকে আপনি অবসরে পাঠালেন, তাদেরকে এখনই আইনের আওতায় এনে তাদের কর্মকাণ্ডকে বিবেচনা করতে হবে। দেখুন, জঙ্গি নির্মূলের অনেক বিরচিত বর্ণনা আমরা পেয়েছি, আমরা এও জেনেছি জঙ্গিদেরকে কখন কোথায় থেকে আটক করা হয়েছে, কি করে দল বেঁধে পুলিশ হত্যা করেছে এবং রাজনৈতিক নেতৃবর্গের প্রশংসা পেয়েছে যে আমরা জঙ্গি নির্মূল করলাম। তাতে দুই পক্ষেরই উদ্দেশ্য ছিল। পুলিশের উদ্দেশ্য ছিল মেডেল টেডেল পাওয়া, আপনি দেখবেন তাদের অনেক ধরনের মেডেল থাকে। আবার রাজনৈতিক নেতৃবর্গের উদ্দেশ্য ছিল দেশ জঙ্গিতে ভরে গেছে, আমরা যদি বিনা ভোটে না থাকি তাহলে জঙ্গিরা দেশ দখল করে ফেলবে। এই যে সকল পক্ষের একটা বয়ান তৈরি হয়েছে, ন্যারেটিভ তৈরি হয়েছে, শেষ যেটি আমি বলবো,
পুলিশকে দিয়ে আপনি বিনা ভোটে ক্ষমতায় এসেছেন, তখন পুলিশ আপনাকে বলেছে যে আমাদের ভোটে বা আমাদের কারসাজিতে আপনি ক্ষমতায় এসেছেন। তখন আমরা দেখতে পেয়েছি এমপিদের আর কোনো ক্ষমতা নেই, এবং বিগত সরকারটি, বিশেষ করে সরকার প্রধান, উনি কিন্তু তার রাজনৈতিক দলের উপরে ভরসা করে কখনো দেশ চালাননি। উনি দেশের 7-8টি যে প্রতিষ্ঠান, পুলিশ, বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী, বিডিআর, র্যাব, এদের উপরে ভরসা করেছেন। আপনি খেয়াল করে দেখুন, 4-5 জন মানে ভারময় ব্যক্তি, ওবায়দুল কাদের এবং ইত্যাদির মতো আওয়ামী লীগের কোনো লোককেও কিন্তু আপনি 15 বছরে খুব একটা দেখেননি, বিকাশ হতে দেখেননি। এবং তার মানে হচ্ছে যে পুলিশ এই 15 বছরে যেভাবে ব্যবহৃত হলো, তার সংস্কার করতে হলে আপনাকে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং প্রাথমিক পরিকল্পনা হাতে নিতে হবে। জি, আমরা একটু শুনতে চাই ব্যারিস্টার জিলুর রহমান আপনার কাছে। আপনি যদি একটু বলেন যে এই যে এখান থেকে ঘুরে দাঁড়ানো, কমিশনের কথাও কায়সার ভাই বলছিলেন যে এটি দিয়েও পুলিশকে আস্থায় আনা কঠিন হবে এবং জবাবদিহিতার জায়গায় আসলেই কঠিন হবে। মানে আপনাদের পরামর্শ কি, সুপারিশ কি, কিভাবে হতে পারে? না, কায়সার ভাই যে কথাগুলো, জি জি শুনতে পাচ্ছি, বলেন। কায়সার ভাই যে কথাগুলো বলেছে, আমি সবগুলো কথার সাথে ওনার একমত। আমি শুধু একটা কথা ওনার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি, সেটা হলো যে উনি যেটা বলেছেন যে আইন সংশোধন এবং আইন রিভিউ করতে হবে, এবং এই ধরনের ক্ষমতা বা 54 ধারা বা পুলিশকে বিভিন্ন আইনে আটক করার যে ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা তাদেরকে দেওয়া যাবে কিনা। এটি কায়সার ভাই, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি একজন আইনজ্ঞ প্লাস আমি সাবেক 30 বছর পুলিশে চাকরি করে বলছি, আইনে কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম হচ্ছে আইনগুলো অমান্য করা হচ্ছে এবং আইনের ব্যত্যয়গুলো ঘটানো হচ্ছে। কিন্তু আইনের যখন ব্যত্যয় ঘটানো হচ্ছে, কিন্তু এটাকে অ্যাকাউন্টেবিলিটি যেটা করার কথা, সেই অ্যাকাউন্টেবিলিটি আমরা গত 16 বছর দেখি নাই। এর আগেও অ্যাকাউন্টেবিলিটিতে ঘাটতি ছিল, কিন্তু সেটা একটা সহনশীল পর্যায়ে ছিল। আমরা কিন্তু ব্রিটিশ পিরিয়ডেও কিন্তু পুলিশদের দায়িত্ব পালন করতে দেখেছি, পাকিস্তান পিরিয়ডেও কিন্তু পুলিশদের দায়িত্ব পালন করতে দেখেছি, ইভেন আমরা এরশাদ পিরিয়ডেও পুলিশদের দায়িত্ব পালন করতে দেখেছি, ইভেন আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট 2008 পর্যন্ত দায়িত্ব পালন করতে দেখেছি। আমি 111-এ 2 বছরে আমি 3টি জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে কাজ করেছি। আমি ঝিনাইদহের এসপি ছিলাম, রাজশাহীর এসপি ছিলাম, মৌলভীবাজারের এসপি ছিলাম। তখন কিন্তু আমাদের কি কোনো রাজনৈতিক কোনো হস্তক্ষেপ করা হয় নাই এবং রাজনৈতিকভাবে ইন্টারফেয়ার করা হয়নি, এবং আমরা কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করেছি। এবং যে সমস্ত জেলাগুলোর কথা বললাম, এই সমস্ত জেলাতে আপনি যদি কোনো সদস্য, যদি আপনাদের ভিতরে কেউ থেকে থাকে, অথবা কাউকে জিজ্ঞাসা করবেন যে ব্যারিস্টার জিল্লুর রহমান এই 111-এর সময় 2 বছর কি কাজ করেছিল, কেমন কাজ করেছিল, এবং সে পুলিশ কর্মকর্তা হিসেবে কেমন। এখন আপনাদের মানে যেটা সমস্যা হলো যে পুলিশ কমিশন বা স্বাধীন কমিশন যদি করা হয়, এটা ভালো উদ্যোগ, এটি ভালো উদ্যোগ, কিন্তু ওই স্বাধীন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কিন্তু আপনি স্বাধীন কমিশন করলেন, কিন্তু আবার সেখানে সে রাজনৈতিক হস্তক্ষেপ, তাহলে কিন্তু এই স্বাধীন কমিশনের কোনো কার্যকারিতা থাকবে না। আপনাদেরকে আরেকটি বলি, সেটা হলো যে 111-এর সময় পুলিশ রিফর্ম অর্ডিন্যান্স 2007 একটা প্রস্তাব করা হয়েছিল, এবং ওই প্রস্তাবের সাথে আমি জড়িত ছিলাম, এবং ওই ড্রাফটিং এবং ওই আইনের সাথে আমি জড়িত ছিলাম, প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম। এবং সেখানেও কিন্তু স্বাধীন কমিশনের কথা বলা হয়েছিল, এবং এই পুলিশের যে অ্যাকাউন্টেবিলিটি, এবং পুলিশ যদি অপরাধ করে তাহলে তাদেরকে আইনের আওতায় আনে। কিন্তু এটা 111-এর গভর্নমেন্ট মোটামুটি রাজি ছিলেন, কিন্তু হঠাৎ করে শেষের দিকে ওনারা আর রাজি হলেন না, কারণ ওনারা দেখলেন এটা তো ভালোই মজা, কারণ পুলিশকে যদি আমি স্বাধীনভাবে কাজ করতে দেই, তাহলে 111-এর সরকারও 2 বছর থাকতে পারতেন। এই কারণে আলটিমেটলি ফাইনালি ওনারা অর্ডিন্যান্সটা পাশ করেন নাই, পুলিশ রিফর্ম অর্ডিন্যান্স 2007 ওনারা অর্ডিন্যান্স আকারে পাশ করেন নাই। আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক নেতৃত্ব আসলে হয়তো এটি করবেন, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলে আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমি ডিজলভ করব, এটি আমি রাখবো না, এটি একটা খুনি বাহিনী। এবং উনি কিন্তু বলেছিলেন যে আমি পুলিশ রিফর্ম অর্ডিন্যান্স, পুলিশের যতটা সংশোধনী করা যায় আমি এটা করব, কিন্তু উনি কোনোটাই কিন্তু এটা রক্ষা করে নাই। এই কারণে আমি কায়সার ভাইয়ের সাথে একটি বিষয়ে একমত পোষণ করি যে এদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমি আমার একাধিক টক শো গুলোতে বলেছি, কিন্তু এখনো গত 7 দিন পর্যন্ত আমি দৃশ্যমান কোনো পদক্ষেপ বা বর্তমান সরকার বা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় নাই, হয়তো বা নেওয়া হবে আমি ধারণা করছি। যেটা হলো যে যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত রাজনৈতিক নেতৃত্ব এবং পুলিশ কমান্ডার গণ, ইভেন সেনা কমান্ডার গণ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কমান্ডার গণ, তাদেরকে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 আছে, যেটার অধীনে কিন্তু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে আদালত আছে। এই আদালত কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয়েছে।
দিজ আর অল মানবতা বিরোধী অপরাধ। So, এখানে কিন্তু 3 থেকে 6 মাসে আদালতে রেডি আছে, শুধুমাত্র বিচারক পরিবর্তন করলে তাদের সাজা প্রদান করা যাবে। এটি ছাড়াও আমাদের প্রত্যেকটা বিভাগে দ্রুত বিচার আদালত আছে, যে আদালতে 3 থেকে 6 মাসে সাজা প্রদান করা যাবে। এটা আমি বলছি হলো এই কারণে, যাতে এই যারা পরবর্তী পুলিশের নেতৃত্বে আসবে যাতে আবার মানুষটা তৈরি না হয়। আর পুলিশ সদস্যরা যে কাজগুলো করেছে, হত্যাযজ্ঞ করেছে, আমি তাদেরকে সবসময় দোষ দেই না। আবার তারা অনেক সময় কমান্ডে চাকরি করে, আর এবং এরা খুব নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসে। জি, যেহেতু আমাদের তাদের এখানে চাকরিটা একটা আইনের অধ্যাপক আছেন, আমরা একটু আপনার কাছ থেকে শুনি। কাজী সুপন, যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে এটা কি এইভাবে একটা ট্রাইব্যুনাল করা সম্ভব, তাদেরকে আরো অ্যাকাউন্টেবল করা সম্ভব, বিশেষ করে যারা বিভিন্ন পর্যায়ের ওসি লেভেল, এসপি লেভেল, আইজিপি লেভেল, এই মূলত যদি আপনি মানে পয়সা ইনকামের দিকটা যদি ফোকাস করতে চান, তাহলে এই 3টে লেভেলে সবচেয়ে বেশি হয় বলে পুলিশের মধ্য থেকে অনেকে আমাদেরকে জানিয়েছেন। তো সেই জায়গাটায় তাদেরকে কিভাবে চিহ্নিত করবেন যে এরা এইভাবে সুবিধাভোগী এবং এদেরকে বিচারের আওতায় আনা যেতে পারে? একটা তো অবশ্যই যে তাদের সম্পদের উপরে নজরদারি, এটা একটা খুব সহজ একটা রাস্তা, যেটা সত্যজিৎ রায় তার আগুনদীপ ছবির একটা ডায়ালগ আমার খুব ভালো লাগে, যে টাকা যেদিকে যায় পদচিহ্ন রেখে যায়, টাকা কর্পূর্ণ ডুবে যাবে, মানি ট্র্যাক করলেই সব পাওয়া যায়, বেড়ে যাবে। এটা একটা খুব ভালো বুদ্ধি। কিন্তু উনি যেটা বলছেন যে আইন লাগবে না, আমি ওই জায়গাটা একটু যাচ্ছি আর কি। আইন কিন্তু লাগবে। আমি কয়েকটা এক্সাম্পল দেই। সাগররুনির মামলা, আমরা শুনলাম সাংবাদিকরা ক্রাইম সিন নষ্ট করে ফেলেছেন। তাহলে ক্রাইম সিন প্রোটেক্ট করার দায়িত্ব কার ছিল? উনি বলতে পারবেন আইনটা কি? আসলে না, আইনটা নাই। এরকম শত শত জায়গা আছে। এবং পুলিশের যে আইনের সমস্যা আছে, আপনি যদি চার্জশিটগুলি দেখেন, ওখানে যে একটা অপরাধ এলিমেন্টগুলো, এগুলি তার বুঝে নাই। যে আমাকে একটা মামলা যে কনভিকশন পেতে হবে, এই জন্য যা যা দরকার, আইনগুলোর অস্পষ্টতার কারণে এদের মধ্যে একটা ধারণা হয়েছে যে আমি রিমান্ডে নিয়ে পিটি একটা কনফেশন একটা এক্সট্রাক্ট করতে পারলেই আমার মামলা শেষ। আমি একটা জিডি করতে গিয়েছি এই শাহবাগ থানায়, এক এসআই আরেকজনের সাথে কথা বলছে, আমি টেলিফোনে শুনছি যে স্যার আমি তো এই কনফেশন পেয়ে গেছি, মানে সে খুব খুশি। কিন্তু শুধুমাত্র কনফেশন দিয়ে যে কনভিকশন কেউ দিবে না পৃথিবীর কোন আদালত, এই সেন্সটাই তাদের মধ্যে ডেভেলপ করে নাই। এভিডেন্স কে কালেক্ট করবে, এভিডেন্স কোথায় রাখবে, কিভাবে রাখবে, এগুলি যে আমি ঠিক মতো কালেক্ট না করি, আমার শাস্তি কি হবে, এগুলি কোনো আইনে বলা নেই আমাদের। এবং এগুলো পার পেয়ে যাচ্ছে এরা নিয়মিতভাবে। ঊর্ধ্বতন যে কর্মকর্তারা, তাদের অর্থকরী আয় করার অনেক উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে কি বলে এসআই এবং কনস্টেবল নিয়োগ করা। ওনাদের যে 11 দফা দাবি, এখানে কিন্তু একটা চমৎকার জায়গা ছিল যে এগুলো পিএসসি বা জেএসসির মতো একটা করা যায় কিনা। সেখানেও ঝামেলা আছে, কারণ ওখানে আমরা এক ড্রাইভারের উপর দিয়ে সব চালিয়ে দিচ্ছি, কিন্তু ওখানেও কিন্তু ঝামেলা আছে। যাক, তো এটা করলে ভালো। তো কমিশন নিয়ে বোধহয় আমাদের একটা ভুল ধারণা আছে। পুলিশ কমিশন কিন্তু পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো বিষয় না। পুলিশ কমিশন হচ্ছে পুলিশ যখন অপরাধ করবে, এটা একটা নেপালের মতো একটা প্রতিষ্ঠান, এরা তদন্ত করে দেখবে যে এটা আসলে কোনো শাস্তিযোগ্য অপরাধ কিনা বা কি ধরনের শাস্তি এরা দিবে। একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু করা যায়। এটা একটা ভালো আইডিয়া। তবে আরেকটা জিনিস, যেটা আমাদের পুলিশকে কিন্তু অনেক টুলস দেওয়া হয় নাই। যেমন এভিডেন্স কালেক্ট করার জন্য যে ফরেন্সিক ল্যাব, একটা মাত্র ল্যাব, এটা প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টারে থাকা উচিত ছিল। এক পুলিশ অফিসার আমাকে ফোন করেছেন, উনি ঢাকা মেডিকেলের মর্গ থেকে উনি ডেড বডি বের করতে পারছেন না, আটকে রেখেছে ওরা, পারছেন না উনি, তার ক্ষমতা নাই। তো সারা পৃথিবীতে কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট এই কাজটা করে, এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টে একটা ব্রাঞ্চ থাকা উচিত, এটা আমাদের উচ্চ আদালতের আওতায় থাকবে, আমেরিকার এফবিআই এর মতো, যে এটা নির্বাহী বিভাগের কাছে থাকবে না, যারা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে এবং মামলাটা ওখানে দিবে। এবং আমি শুধু একটা জিনিস যোগ করি, আপনি কি খেয়াল করেছেন পুলিশের যে গ্রেফতারে ধরা আটকের গল্প, এটির নতুন অধ্যায় রচিত হচ্ছে আজকে থেকে। এই যে সালমান এবং আনিসুলকে যেভাবে তারা লাইফ জ্যাকেট পরিয়ে এই নাটকটা করলো, আমার মনে হয় খুব কড়া ভাষায় বলতে হবে। কি নাটক হয়েছে? আমি কি নাটক হয়েছে বলি, তারা কোথায় আছেন এবং বাকিরা কোথায় আছেন, মোটামুটি সেনা প্রধান বলে দিয়েছেন যে বাকিরা কোথায় আছেন। যাদের জীবন বিপন্ন তাদেরকে হেফাজতে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হওয়া মাত্রই তাদেরকে 2টা-4টা করে বের করে সামনে আনা হবে। এখন আপনাকে নাটক সাজাতে হবে সাতক্ষীরা অথবা ঝিনাইদহ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অথবা নাটকের নতুন কেন্দ্র সদরঘাট। এবং ভাবতে ভালো লাগছে, সালমানের মতো এরকম একদম বিলিয়নিয়ার সদরঘাট দিয়ে সাঁতার কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমার ধারণা। পুলিশকে কড়া ভাষায় বলতে হবে, সত্যি কথা বলতে হবে, নাটক সাজাতে হবে না। আরও একটা জিনিস দেখুন, তাদের অপরাধ কিন্তু গুরুতর, তারা প্রত্যেকেই হত্যার আসামি,
যে হচ্ছে 350 ছেলে মেয়ে মারা গেছে, শেখ হাসিনা থেকে সালমান, আনিসুল থেকে আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের থেকে নানক, এদেরকে আপনার সত্যিকারের মামলায় সত্যিকারের অপরাধের অভিযোগে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। আপনি যদি সাজানো মামলা করতে থাকেন, যেমন করে মির্জা ফখরুল এবং রিজভির ব্যাপারে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙা, হেলপারের হাত ভেঙে দেওয়া ইত্যাদি করে আপনি হাস্যকর হয়েছেন, পুলিশ কিন্তু আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে আবারও আজকে এই অবস্থায়ও। এই প্রশাসনকে পরিষ্কার বলতে হবে যে আমাদের বানানো গল্প লাগবে না, আমাদেরকে দিনের আলোতে দাঁড়িয়ে বলতে হবে যে এই লোকগুলো কোথায় ছিল, তাকে আপনি কোথায় এখানে পেয়েছেন। অসুবিধাটা কি আসলে? না না বানাইতে হবে অসুবিধা কেন এই গল্প? না, অসুবিধাটা হচ্ছে, দেখুন পুলিশের মূল প্রবলেম তো বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি নাই পুলিশের। পুলিশকে আপনি বিশ্বাস করেন না, পুলিশ যা বলে আপনি অন্যটা বিশ্বাস করেন। পুলিশ আপনাকে ওই যে উনি যেটা বলল যে কনফেশন আদায় করেছে, রিমান্ডে নিয়ে, হেফাজতে নিয়ে, এগুলো পুলিশের কাজ না। আপনি পুলিশকে প্রতিদিন মেনে নিচ্ছেন যে সে সাজানো গল্প দিয়ে পার পেয়ে যাবে এবং জজ মিয়া নাটক করবে, এগুলো দিয়ে তো আপনি পুলিশকে চেনেন। আপনি পুলিশকে দিনের আলোতে দাঁড়িয়ে সত্যি কথা বলা, সাহসের সাথে পেশাদারিত্বের সাথে করতে অভ্যাস করুন। এই সরকার যেমনটি ব্যারিস্টার সাহেব বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশ রাজনীতি মুক্ত হয়ে কাজ করতে পারে, কিন্তু ওদের গল্পের নতুন স্ক্রিপ্ট লাগবে, নতুন নাট্যকার লাগবে, যাতে করে সেটি সত্যবাদী নাটক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়। না হলে কি হবে শোনেন, এই সালমান এবং আনিসুল আসল ঘটনায় অভিযুক্ত না হয়ে তারা অনেকটা মিথ্যা এবং হাস্যকর মামলায় অভিযুক্ত হয়ে আমাদের সামনে কিছুদিন পরে আবার ভালো কাপড় চোপড় পরে, লুঙ্গি খুলে, টি শার্ট খুলে, প্রপার ড্রেস পরে সামনে আসবেন। জি, জাহিদুর রহমান, আপনার কাছ থেকে এই বিষয়টা শুনতে চাই ডাক্তার জায়েদ, যে এই নাটক কি আসলে আপনিও কি একই মত পোষণ করেন কিনা, এবং এই নাটক যদি সেইটাই হয় যে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে, একটা নিরাপত্তার জায়গায় রাখা হয়েছে, পুলিশ চাইলে দিয়ে দিবে, সেটা দেখাইতে কি অসুবিধা? আমি আসবো এই জায়গায়, তার আগে একটা জিনিস একটু বলা দরকার। আমরা প্রায় প্রচুর আইন ঠিক আছে কি ঠিক নেই এই আলোচনা করছি। পৃথিবীতে এই মুহূর্তে, সারা পৃথিবীতে আইন এবং কনস্টিটিউশন নিয়ে যে আলোচনাটা খুব প্রিভেইল করছে, সেটা হলো আপনি কি অসাধারণ একটা কনস্টিটিউশন লিখে ফেললেন, অসাধারণ কিছু আইন বানালেন, তাতে কি এটা নিশ্চিত হয় যে আপনি সে সার্ভিসটা পাবেন? আমাদের অনেক ফ্লজ আছে পুলিশের আইনে, আমাদের কনস্টিটিউশনে অনেক সংস্কার হতে পারে, কিন্তু আমাদের কোথাও লেখা ছিল যে আপনি একজন মানুষকে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করে ফেলতে পারবেন? কোথাও লেখা ছিল না, বাট উই ডিড ইট। বিএনপির প্রথম 2001-06 যে সরকার, তার প্রধানতম পাপ ছিল তারা এটা শুরু করেছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই সরকার তার টেনিওরের মধ্যে 2700 এই কাজটা করেছে, কিন্তু আপনি করেছেন তো, যেটা কোনোভাবেই কোনো আইন হয় না। সেজন্য যে আপনাকে একটা গল্প তৈরি করতে হয়েছে, ক্রসফায়ার একটা গল্প আমরা শুনি। সো আপনি একেবারে অসাংবিধানিক এবং বেআইনি কাজ তো করেছেন, আপনি গুম করেছেন, আপনি হেফাজতে নির্যাতন করেছেন। আমরা অনেকে জানি না, মানে আমাদের পুলিশে নিয়ে যদি পিটিয়ে দেয়, আমরা পুলিশ যদি আমাদেরকে ধরে, আমরা মানে রেডি থাকবো আমাকে 2-4 ঘা লাগাবে। অথচ হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013-তে নির্যাতনের সংজ্ঞায় বলা হচ্ছে কষ্ট হয় এমন যে কোনো শারীরিক কিংবা মানসিক নির্যাতন, মানে আপনাকে শারীরিক নির্যাতন দূরেই থাকুক, আপনাকে হুমকিও দিতে পারে না আইন অনুযায়ী। সো আমাদের একটা চমৎকার টু সাম এক্সটেন্ট, এটা শাস্তি নিয়ে হয়তো ডিবেট আছে, কিন্তু আপনার একটা মোটামুটি খুব সুন্দর একটা আইন আছে। কোথাও কি এটা অ্যাপ্লাইড হয়েছে? আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, আসলে সত্যিই তাই ব্যাপারটা, দিনের শেষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা এনশিওর করতে না পারি, কোনো দিনও আপনি আইন কমিশন, আমাদের কি নির্বাচন কমিশন নাই? কনস্টিটিউশনাল কমিশন কি হয়েছে? আছে তো। আর আমাদের পুলিশের যে কমিশনের কথা বলছি, যে একটা স্ট্যাটুটরি কমিশন হবে, সংবিধিবদ্ধ কমিশন হবে, দুদকের মতো। আমাদের তো একটা দুদকও আছে, কি হয়েছে? সুতরাং এগুলো কোনোটাই আসলে এফেক্টিভ হবে না। আপনি যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে চান, তখন কি হবে জানেন? আপনাকে পুলিশকে মিসইউজ করার প্রবণতা কমবে। আপনি পুলিশকে দিয়ে প্রতিপক্ষকে ঠেঙাতে হবে না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে হবে না। যখন কি আপনি পুলিশকে দিয়ে কম অন্যায় করাবেন, পুলিশও তখন আপনাকে আসলে আপনার যে, ওই যে আমি পুলিশের আগের আমলে যেটা হয়েছিল, আমি প্রায় এটাকে বলতাম, বোতল থেকে জিন বেরিয়ে গেছে, জিন ইজ আউট অফ দ্য বটল। পুলিশকেও একটা পেরিমিটারের মধ্যে আপনার রাখতে হবে। আর সব ফোর্সের মতো না এটা, ওর বল প্রয়োগ করার ক্ষমতা আছে, মানুষকে হত্যা করার মতো লিগাল তার রাইট আছে, যদি সেই পরিস্থিতি হয়, সব যদি ঠিক হয়। সুতরাং পুলিশকে নিয়ে যখন আপনি ওইভাবে ডিল করবেন না, পরবর্তীতে দেখবেন এগুলো আস্তে আস্তে কমবে। সুতরাং মূল কথাটা যেটা, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিকঠাক মতো কায়েম না হয়, আপনি কমিশন করুন, নতুন আইন করুন, এটা করুন, সেটা করুন, পরের সরকার যদি মনে করে আমি নির্বাচন না দিয়ে ক্ষমতায় থেকে যাব, এবং তিনি যদি চান
কিছু না কিছু পুলিশ আপনার জুটে যাবে যে আপনার হয়ে ওই ডার্টি ওয়ার্কটা করতে প্রস্তুত হবে। অনেকে করতে চাইবেন না, তখন আপনি আবার অনেককে বাদ দিয়ে নতুন করে আপনার দলের লোক রিক্রুট করতে থাকবেন, যেটা আওয়ামী লীগ করেছিল। ইটস দ্য সেম প্রসেস ইনফ্যাক্ট উইল বি গোয়িং অন। সুতরাং আমাদের ওই জায়গাটা একটু দেখা খুবই জরুরি আছে আমি মনে করি। কাজী সুপন, আপনার কথা শেষ হয় নাই, এর সাথে যদি এটাও মিলান যে আসলে তাইলে কিভাবে হবে, তাইলে কি প্রক্রিয়ায় তাদেরকে অ্যাকাউন্টেবল করবেন আপনি? গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে আসলে কোনো প্রক্রিয়া নাই, রাজনৈতিক উইলিংনেস না। গণতান্ত্রিক প্রক্রিয়া উনি যেটা বললেন যে এটা ছাড়া আসলে কোনো উপায় নাই। আপনি যত আইন করেন, যত কিছু করেন, একটা পর্যায়ে যে কিছু লোক আসবেই, তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য সরকারের কাছাকাছি যাবে, সরকার যেটা বলবে সেটা পালন করার চেষ্টা করবে। এই যে কয়েকটা মিটিং হলো আমাদের উপদেষ্টার সাথে, তারপরে আমাদের পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, অধস্থন যারা পুলিশের কনস্টেবল এবং এসআইদের, সেখানে এরা যেটা বলেছে যে আমরা ঊর্ধ্বতন আমাদের অফিসাররা আমাদের নির্দেশ দিচ্ছেন, আমরা মানছি, কিন্তু এদেরকে শেখানো হয় না এটা যে আমার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার অবৈধ আদেশ আমি মানতে বাধ্য না। তো এই তাহলে এখানে কি ট্রেনিং এর কোনো অভাব আছে কিনা? আরেকটা জিনিস, সেটা আমি বছর দুয়েক আগে একটা গবেষণা করতে গিয়ে দেখলাম, বাংলাদেশের যে সরকারি বিভিন্ন পেশা, এখানে সবচেয়ে বেশি আত্মহত্যার হার কিন্তু পুলিশের মধ্যে, এবং এরা দেখবেন সব অধস্থন, যারা এসআই এবং কনস্টেবল। পুলিশ কি কখনো চেষ্টা করেছে যে কেন ওরা এইভাবে সুইসাইড করে? এবং আপনি দেখবেন এরা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকে, দিনের পর দিন এরা অনেক কষ্ট করে, এবং এদের সুযোগ সুবিধা কিন্তু খুবই কম, এরা যে কষ্ট করে চাকরির তুলনায়। তো এগুলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করি নাই। তো এই জিনিসগুলো কিন্তু একটা বাহিনীর ভিতরে বৈষম্য তৈরি করে, এবং বৈষম্য থেকে কিন্তু মানুষ, আমরা যেটাকে বলি যে ক্রাইম কজেশন থিওরি, মানুষ কেন অপরাধ করে, বৈষম্য থেকেও কিন্তু মানুষ অনেক সময় অপরাধ করে। হ্যাঁ, এবং প্রলোভনে পা দেয় যে হ্যাঁ, আমি যদি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ শুনি তাহলে আমি হয়তো কিছু বেনিফিট পাবো, সেটাও কিন্তু আছে, সেগুলো আমাদের দেখতে হবে। তো এখানে ক্ষণস্থায়ী যে চিন্তা ভাবনা আমরা হয়তো করবো, এখন হয়তো একটা কমিশন হবে এগুলি নিয়ে একটা দ্রুত একটা সংস্কারের জন্য, আমার মনে হয় না যে উনি যেটা বললেন যে ডক্টর জাহেদ, যে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু রাখতে না পারি, জারি রাখতে না পারি, কারণ এটা কিন্তু একটা ব্যাটারির মতো না, চার্জ করে রাখলাম, এটা একটা কন্টিনিউইং প্রসেস, ওই জিনিসটা যদি ঠিক রাখতে না পারি, শুধু পুলিশ না, কোনো কিছু কাজ করবে না আসলে। আচ্ছা, ব্যারিস্টার জিলুর রহমান, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন, যে এখন তাহলে আপনাদের সুপারিশটা কি? কিভাবে একটা বাহিনীকে আপনার এই যে পুরনো মানুষের অনাস্থার যে জায়গা তৈরি হয়েছে, মানুষের যে ঘৃণার যে জায়গা তৈরি হয়েছে, সেইখান থেকে একটা প্রপার শেপ, যেটা আমরা উন্নত সেবা বান্ধব একটা জায়গায় আমরা দেখতে পারি পুলিশকে? জি, আমি এটা বলার আগে আমি তিনজন বিজ্ঞ আলোচক যে আলোচনাগুলো করেছেন, আমি যেটা দেখলাম যে টকশোগুলোতে পুলিশ কর্মকর্তারা কম আসে, এই জন্য পুলিশ সম্পর্কেও কিন্তু জনগণকে ভুল বার্তা দেওয়া হয় আলোচকদের মাধ্যমে। যেমন আমি একটু বিনয়ের সাথে বলছি যে প্রফেসর সাহেব যেটা বললেন যে কনফেশনাল স্টেটমেন্ট, পুলিশ তাকে ওই মার্চে রিমান্ডে নিচ্ছে এবং ওই কনফেশনাল স্টেটমেন্টের উপর তার সাজা হচ্ছে। আমাদের যে এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইনের 25 ধারাতে 24, 25, 26 কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে পুলিশের কাছে কোন প্রকার বিবৃতি আদালতে গ্রহণযোগ্য নয় এবং আদালত গ্রহণ করে না। পুলিশ যে কাজটি করে, তাকে রাজি করে যে তুমি আদালতের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে তুমি এই বক্তব্য প্রদান করবা, তখন এটা ম্যাজিস্ট্রেট সিআরপিসি 164 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই কিন্তু এই বিবৃতিটা নেওয়া হয়। এখন আমার বক্তব্য হলো যে আমরা যে ঢালাওভাবে পুলিশকে দোষারোপ করছি, তাহলে যিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই যে মিথ্যা বিবৃতিটা নিলেন, এবং ম্যাজিস্ট্রেট যখন তার কাছ থেকে বিবৃতি নেয় তখন কিন্তু তাকে 5 থেকে 6টি প্রশ্ন করে যে আপনি কি মানসিকভাবে সুস্থ কিনা, আপনাকে পুলিশ কি কোনো ভয়ভীতি দিয়েছে কিনা, আপনার এই রুমের ভিতরে কি কোনো পুলিশ কর্মকর্তা আছে কিনা, এইভাবে কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন করে, তারপরে কিন্তু তার কাছ থেকে এই বিবৃতিগুলো নেওয়া হয়। এবং আপনি দেখেন যে বিএনপি বলছি, এই যে গত 16 বছরে যে সমস্ত ভুয়া মামলা, গায়েবী মামলা দেওয়া হয়েছে এবং গায়েবী সাক্ষী, আমার কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু সাজা প্রদান করেছে। এই যে বিজ্ঞ আদালত এবং আমার প্রফেসর সাহেব যেটা বললেন যে পুলিশ অবৈধ আদেশ মানতে বাধ্য নয়, এই আইন তাকে শেখানো হয় কিন্তু আমাদের পুলিশ আইন 1861 23 ধারাতে স্পষ্ট বলা হচ্ছে যে পুলিশ শুধুমাত্র বৈধ আদেশ পালন করবে, অবৈধ আদেশ পালন করবে না। এটি তাদেরকে 100 বার পড়ানো হয়, 100 বার শেখানো হয়। ইভেন আমাদের ডাক্তার জায়েদ যেটা বলল পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইন 2013, এটার 12 ধারাতে স্পষ্ট বলা হচ্ছে যে আপনার সিনিয়র কর্মকর্তা বলেছে এবং এই কারণে আপনি কোনো ফৌজদারি অপরাধ করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন, ইট ইজ অফ নো এক্সকিউজ। ইভেন আমাদের যে বিজ্ঞ আদালত, এই যে ম্যাজিস্ট্রেটগণ, ইভেন আপনি দেখেন 28 অক্টোবর আপনার চিফ জাস্টিসের বাসায় যে ভাঙচুর করা হলো এবং মির্জা ফখরুল সহ বিএনপি শীর্ষ নেতৃবৃন্দদেরকে
আটক করা হলো তখন দুইজন বিজ্ঞ বিচারপতি কি বলেছিলেন? বিজ্ঞ বিচারপতি বলেছিলেন যে মির্জা ফখরুল নাকি গত 2 বছর ধরে ভোটের আন্দোলনের জন্য যে আন্দোলন করছে এটি নাকি দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলা হচ্ছে, এবং মির্জা ফখরুলের নেতৃত্বে যে কাজটি করা হয়েছে এটি নাকি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। তাহলে দুইজন বিজ্ঞ বিচারপতি হাইকোর্টের উনি যে শপথ নিয়ে এই কাজটি করলেন এবং মিথ্যাচার করলেন এবং উনি তার বিবৃতিতে জাজমেন্টে এই কথাগুলো বললেন। ধন্যবাদ যেটা হয় ব্যারিস্টার জিল্লুর, ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষের দিকে আশরাফ ভাই, আমি শুধু একটি লাইন যুক্ত করতে চাই। দেখুন, আমরা অনেকেই একাডেমিক কথা বলছি, বাস্তব অবস্থা ভয়াবহ, লোমহর্ষক এবং অনেকটাই পরিবর্তনযোগ্য নয়। এই কথাটি মানতে আমাদের হবে। পরিবর্তনযোগ্য নয় আমি বলি কেন, পুলিশের পুরো কালচারটাকে আপনি দেখেন, আদালতের এবং আইনজীবীদের, এবং যেটি কথা ব্যারিস্টার জিল্লুর বলছিলেন যে যখন কেউ গুম হয়ে যায়, আমরা 1912 সালে মৌলিক অধিকার সংরক্ষণ কমিটি করেছিলাম গুম হয়ে যাওয়া মানুষদের সাথে কাজ করার জন্য, চেষ্টা করেছিলাম কাউকে বের করে আনা যায় কিনা। আপনি কি বিশ্বাস করবেন, অনেক পরিবার পুলিশের ভয়ে আমাদের কাছে এসে সাক্ষ্য দিতে রাজি হয়নি। আমরা জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশ করতে চেয়েছিলাম, সেখানে যেন তারা না আসতে পারেন এই জন্য পুলিশ আগের রাতে গিয়ে তাদেরকে বলে এসেছে। পুলিশ একটা ভয়ের শাসন কায়েম করে। আপনি তো একটু আগে সেবার কথা বলছিলেন জনগণের, পুলিশ তার ঠিক উল্টোটা করেন। এবং বিচার বিভাগ, বিশেষ করে নিম্ন আদালতগুলোতে ম্যাজিস্ট্রেটদের যে বক্তব্য এবং আমরা যে আদালতের বক্তব্য শুনি, সেটিও ওই ভয়ের শাসনের এক্সটেনশন। কিন্তু এটা সম্ভব না, এটা না সম্ভব না, অত্যন্ত গভীর বেদনার সাথে বলছি। দেখুন, একজন উপদেষ্টা বা একটি সরকার চাইলেই পুলিশ বাহিনী কালকে সকাল থেকে ভালো হয়ে যাবে। আপনি কালচার বদলাতে হবে, তার ভেতরে যে পরিচালনা পদ্ধতি। এই যে আমরা বারবার বলছি যে অন্যায় আদেশ দিলে উনি প্রতিবাদ করবেন, আপনি একটা গত 53 বছরে পুলিশ বাহিনীর ভেতরে একটি ঘটনা বলুন যিনি ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশের প্রতিবাদ করেছেন? নান, জিরো। তার মানে কি হলো? ট্রেনিংয়ের সময় আপনি বলেছেন, কিন্তু ওই যে ভয়ের শাসন সেটি বাহিনীর ভেতরেও তো আছে। রাইট। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। এই আলোচনায় আপনাদেরকে পেয়েছি, আমার মনে হয় যারা এই আলোচনা শুনছিলেন অনেকে ঋদ্ধ হয়েছেন। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, বিবেচনা আপনাদের কাছে।